আচ্ছা, দেখো, যেটা বলেছি যে ডাব্লিউবিপিএসসি শিক্ষক নিয়োগের যে পরীক্ষা আমাদের 2025 সালে হওয়ার কথা আছে, যে 2024-এ যে বিজ্ঞপ্তিটা বার হয়েছিল, আশা করা যাচ্ছে যে 2025-এ পরীক্ষাটি হবে। ঠিক আছে, তো আমরা আজকে যারা আছি প্রত্যেকেই বাংলার জন্য প্রিপারেশন নেব। তো বাংলা বিষয়ের আজ আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য। এবার মেঘনাদ বধ কাব্যের কোন অংশ, সম্পূর্ণটা কি আমাদের পিএসসি তে পাঠ্য আছে? আচ্ছা, কে জানো বলো তো দেখি, সম্পূর্ণটা পাঠ্য আছে কি পিএসসি তে? না ম্যাম, চতুর্থ, ষষ্ঠ আর নবম স্বর্গ তিনটে একদম আছে। চতুর্থ, ষষ্ঠ এবং নবম স্বর্গ আমাদের পাঠ্য আছে। তো দেখো, একটু অন্যদিকে যাই। ধরো তোমাকে একটা কাব্যগ্রন্থ পুরো পড়তে বললো, ঠিক আছে? ধরো তোমাকে বলা হলো যে অমুক একজন রাইটারের সেই সম্পূর্ণ কাব্যটা পড়া, বা রবীন্দ্রনাথের পুনশ্চ সম্পূর্ণ তোমার পড়া দেওয়া থাকলো। আবার কখনো পুনশ্চ থেকে 3টি কবিতা তোমাকে উল্লেখ করে দিল, তখন কি করতে হবে? যখন কাব্য সম্পূর্ণ পড়া থাকছে, তখন আমার কাব্যের বহিরাঙ্গিক তথ্যর সাথে সম্পূর্ণ যে কাব্যটা সেটার আমার অল্প বিস্তর বা মোটামুটি একটা ধারণা এবং শর্ট কোশ্চেন পড়লে হয়ে যাচ্ছে। কিন্তু যখন তোমাকে স্পেসিফিক বলে দেওয়া হচ্ছে যে এই স্বর্গগুলো তোমাকে পড়তে হবে, তখন কিন্তু তোমাকে সেই স্বর্গগুলো পুরো কমপ্লিটলি পড়তে হবে, এবং কি ধরনের প্রশ্ন আসছে সেই পরিপ্রেক্ষিতে সেই স্বর্গটাকে পুরো কমপ্লিট করতে হবে। ঠিক আছে? তো পিএসসির পড়া কিন্তু সেইভাবেই পড়তে হবে। তোমরা জানো, যারা দেখেছো কোশ্চেন, আবার কেউ কেউ হয়তো জানো না, যে পিএসসির কোশ্চেন টাইপ সামনে থেকে দেখতে কিন্তু ভীষণই সোজা। কারণ পুরো এক কথায় প্রশ্ন আসে যে যদি আমরা এমন প্রশ্ন করি যে মেঘনাদ বধ কাব্য কে লিখেছেন, বলে 4টি অপশানে দিই, তো ঠিক এই ধরনের সরাসরি প্রশ্ন আসে। কিন্তু সরাসরি প্রশ্ন হলেও প্রশ্নগুলো কিন্তু ইনফরমেটিভ থাকে। কোনো একটা শব্দ তুলে দিল, দিয়ে বললো এই শব্দটির অর্থ কি। এবার তুমি মেঘনাদ বধ, বিশেষ করে মেঘনাদ বধের মতো কাব্যের কোনো একটি শব্দ তুলে দিয়ে যদি তোমাকে আহ অর্থ জিজ্ঞাসা করা হয়, তখন কিন্তু অনেকের ক্ষেত্রেই সেই শব্দটার উত্তর বা শব্দটার অর্থ খুঁজে পাওয়া একটু চাপের হয়। সুতরাং আমাদের একমাত্র উপায় ভালো করে পড়তে হবে, তাই তো? তো দেখো, আমরা প্রথমেই দেখে নিই আমাদের কাব্য কবিতা, পিএসসি বাংলা কাব্য কবিতার ক্ষেত্রে কি কি সিলেবাসে আছে। প্রথম আছে জীবনানন্দ দাশের কবিতা, অর্থাৎ জীবনানন্দ দাশের যে কবিতা সমগ্র বনলতা সেন কাব্য, সেই কাব্যের প্রথম 5টি কবিতা পাঠ্য আছে। কি কি কবিতা? প্রথম যে 5টি কবিতা কাব্যগ্রন্থে, সেই 5টি, ঠিক আছে। নেক্সট আসছে সুভাষ মুখোপাধ্যায়ের অ্যাজ ইট ইজ পদাতিক কাব্যের প্রথম 5টি কবিতা। নেক্সট নজরুল ইসলামের 2টি কবিতা, বিদ্রোহী এবং আমার কৈফিয়ত। এবং আসছে মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের 3টি স্বর্গ আমাদের পাঠ্য। কি কি 3টি স্বর্গ? হচ্ছে চতুর্থ স্বর্গ, ষষ্ঠ স্বর্গ এবং নবম স্বর্গ। ঠিক আছে, তো আমরা আজকে এই বিষয়টি বা মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য সম্পর্কে জানবো। দেখো, মেঘনাদ বধ কাব্য পড়ার আগে আমরা আগে দেখে নেব সালের কোশ্চেন ঠিক কি রকম আসছে, এবং সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা পড়াশোনা করব। দেখো, একটু প্রশ্নগুলো দেখে নিই আমরা। বাংলা ভাষায় ফরাসি রীতির সনেটের প্রথম প্রণেতা কে? বাংলা ভাষায় যে ফরাসি রীতির সনেট, এটা যেহেতু মেঘনাদ বধ থেকে নেওয়া হয়েছে প্রশ্নটা, সেহেতু আমরা বুঝতে পারছি, বা মেঘনাদ বধ আলোচনা প্রসঙ্গে প্রশ্নটা রাখা হয়েছে বলে বোঝা যাচ্ছে। কিন্তু যখন সমস্ত প্রশ্ন একসাথে মিলিয়ে দেওয়া হবে, তখন কিন্তু উত্তরটা মনে করার জন্য একটু সময় লাগবে তোমার, ঠিক আছে? আমরা প্রশ্নগুলো জাস্ট একটু দেখে নেব। মেঘনাদ বধ কাব্যের চতুর্থ স্বর্গের নাম কি? ঠিক আছে, নেক্সট, ধুতুরার মালা যেন ধূর্যটির গলে, ধৈর্যটি উপমানের উপমেয় কে? দেখো, ধৈর্যটি উপমানের উপমেয় কে? এটা সাধারণভাবে মনে হতে পারে তাহলে উপমান উপমেয় ওখান থেকে প্রশ্ন এসছে। আবার আরো একটা জিনিস দেখো, ধৈর্যটি বলতে কার কথা বলা হয়েছে সেটা জানলেও কিন্তু আমরা এই উত্তরটা করতে পারবো। তাহলে প্রশ্ন দেখো, সরাসরি প্রশ্ন কিন্তু ঘুরিয়ে কেমন ভাবে দেওয়া হয়েছে। প্রশ্নগুলো ধরন খেয়াল করো। দেখো, মেঘনাদ বধ কাব্য কোন ছন্দে লেখা হয়েছে? 4টি ছন্দের নাম দেওয়া হয়েছে, কোন ছন্দে লেখা। আরো কিছু সালের প্রশ্ন দেখো,
কে আছে সীতার আর এ অররুপুরে, এই অররু শব্দের অর্থ কি? ঠিক আছে, তাহলে আমাদের শব্দার্থ জানতে হবে পড়তে গিয়ে, মেঘনাদ বধ পড়তে গিয়ে। নেক্সট, বন্দি চরণারবিন্দ বসিলা ললনা ললনা পদতলে, এখানে এই ললনা অর্থে কার কথা বলা হয়েছে? ললনা বলতে কার কথা বলা হয়েছে সেটা বলতে হবে, অর্থাৎ লাইন তুলে প্রশ্ন আসছে। নেক্সট, ছপিনু এ ধন তোরে রাখিস যতনে এ মোর রতনে তুই, ষষ্ঠ স্বর্গে সুমিত্রার এই স্মরণ করেছেন, সুমিত্রার এই যে স্মরণ কার সম্পর্কে এটা করা হয়েছে সেটা আসছে প্রশ্নে। আর লাস্ট দেখো, মেঘনাদ বধ কাব্যের প্রথম সংস্করণের প্রথম খণ্ডে উৎসর্গপত্রে কার নাম রয়েছে? প্রথম সংস্করণের একদম প্রথম দিকে উৎসর্গপত্রে কার নাম ছিল সেটা এখানে জিজ্ঞাসা করা হয়েছে, তাহলে কিন্তু বহিরাঙ্গিক তথ্য আমাদের পড়তে হবে। তাহলে এবার ফিরে আসি আমাদের মেন আলোচনায়। দেখো, মেঘনাদ বধ কাব্য সম্পর্কে আমরা বহিরাঙ্গিক কিছু গুরুত্বপূর্ণ তথ্য অল্প বিস্তর একটু জানব। প্রথম, এটা আমরা প্রত্যেকেই জানি, মেঘনাদ বধ কাব্যের যে মূল আখ্যায়িকা সেটি রামায়ণ থেকে গৃহীত, তাই না? বাল্মীকির রামায়ণ থেকে গৃহীত। 1861 সালে মধুসূদন এটিকে দুটি খণ্ডে প্রকাশ করছেন। প্রথম খণ্ড প্রকাশিত হচ্ছে কবে? জানুয়ারি মাস, যেটিতে প্রথম থেকে পঞ্চম সর্গ পর্যন্ত প্রকাশিত হচ্ছে, এবং দ্বিতীয় খণ্ড প্রকাশিত হচ্ছে ওই বছরেই প্রকাশিত ষষ্ঠ থেকে নবম খণ্ড। ঠিক আছে, ষষ্ঠ থেকে নবম খণ্ড ওই বছরই প্রকাশিত হচ্ছে। নেক্সট দেখো, মেঘনাদ বধ কাব্যের প্রধান রস বা মূল অঙ্গিরস কি? মূল অঙ্গিরস হচ্ছে করুণ রস। এই প্রশ্নটাও কিন্তু সালের প্রশ্ন বা সালে এসেছে, বিগত সালের প্রশ্নের মধ্যে। মধুসূদনের মেঘনাদ বধ কাব্যের যে এই কাব্যটি সেটি কোন ছন্দে লেখা? অমিত্রাক্ষর ছন্দ। আচ্ছা, মধুসূদনের প্রথম যে কাব্য অমিত্রাক্ষর ছন্দে লেখা হয়েছিল বলতে পারবে কেউ? মধুসূদনের তিলোত্তমা সম্ভব কাব্য। তিলোত্তমা সম্ভব, একদম ঠিক। তিলোত্তমা সম্ভব কাব্য প্রথম মধুসূদনের অমিত্রাক্ষর ছন্দে লেখা, আর এটি তার মেঘনাদ বধ হচ্ছে তার অমিত্রাক্ষর ছন্দে লেখা দ্বিতীয় কাব্য। নেক্সট, কাব্যটির যে মূল বর্ণনীয় বিষয় সেখানে আমরা দেখতে পাচ্ছি যে রামানুজ লক্ষণ, অর্থাৎ রামের অনুজ রামানুজ লক্ষণ কর্তৃক রাবণের পুত্র মেঘনাদের নিধন, সেই জন্য কাব্যের নাম কি? মেঘনাদ বধ, অর্থাৎ মেঘনাদকে বধ করা হচ্ছে কিভাবে সেটাই আমাদের কাব্যের বিষয়বস্তু। কিন্তু তা সত্ত্বেও দেখবে কাব্যের মধ্যে বা মেঘনাদ বধ কাব্যটা শুধুমাত্র কাব্য হিসাবে নয়, মহাকাব্যের মর্যাদা পাচ্ছে। তার কারণ কি সেটাও আমরা আজকের ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, দেখো, প্রাচ্যের সাহিত্যে যে স্তুতি বা মঙ্গলাচরণের পর যেভাবে গ্রন্থ আরম্ভ করা হয় সেই রীতি পরিত্যাগ করে কবি কি করছেন? কবি কাব্যের প্রথমেই বিনা পানির বন্দনা গীতি গাইছেন, এবং এই রীতি তিনি অনুসরণ করছেন কোথা থেকে? পাশ্চাত্য সাহিত্যিকদের থেকে, হোমার, ভার্জিল, মিল্টন এনাদের কাছ থেকে। ঠিক আছে, এবং আরো একটা ঘটনা দেখো, কাব্যের বর্ণিত যে ঘটনার কালগত বিস্তার তা হচ্ছে 3 দিন 2 রাত্রি। শুরু হচ্ছে দিন দিয়ে এবং শেষ হচ্ছে তারপর 2 রাত্রি পার করে গিয়ে আর পরে নেক্সট দিন গিয়ে শেষ হচ্ছে, তাই না? 3 দিন 2 রাত্রিতে গিয়ে এই সমগ্র ঘটনা মেঘনাদ বধের শেষ হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও আমরা মেঘনাদ বধ কাব্যে একটি মহাকাব্যিক বিস্তার দেখতে পাই। সেটা কোন স্বর্গের জন্য সেটাও আমরা আলোচনা করব। দেখো, আমাদের মেঘনাদ বধ কাব্যের এই যে 9টি স্বর্গ, আমরা 3টি স্বর্গ আমাদের পাঠ্য হলেও আমরা এই 9টি স্বর্গের ছোট ছোট ঘটনা দেখো, আহ কোনো একটা জিনিস, একটা সম্পূর্ণ একটা কাব্য, তার মাঝ পজিশন থেকে এখান থেকে একটা ওখান থেকে একটা আমি জানলাম, ঠিক আছে, কিন্তু তার জন্য আমার পুরো সম্পূর্ণ ঘটনাটার একটা রিদমটা জানা প্রয়োজন, তাই না? যে কোন ঘটনার পর কোন ঘটনা আসছে সেটা একটু মনে রাখা প্রয়োজন। তাই মনে রাখলে কি, আমার যেটা পাঠ্য থাকবে সেই জায়গাগুলো আমার মনে রাখতে সুবিধা হবে। তো আমরা কি করব, জাস্ট একটু জেনে নেব। প্রথম স্বর্গে কি? অভিষেক প্রথম স্বর্গের নাম, যেখানে অভিষেক করা হচ্ছে। কার অভিষেক হচ্ছে? মেঘনাদের অভিষেক হচ্ছে। মেঘনাদ নিজেকে সেনাপতি পদে আসীন করছেন এবং উনি রাক্ষসদের সেনাপতি হয়ে যুদ্ধে যাবেন
তার প্রস্তুতি নিচ্ছেন। তাহলে যুদ্ধে যাওয়ার জন্য অভিষেক হচ্ছে কার? মেঘনাদের, তাই তো? মেঘনাদের অভিষেক হচ্ছে এখানে। তাহলে অভিষেক হচ্ছে মেঘনাদের, মেঘনাদ। নেক্সট আসছে অস্ত্রলাভ। আচ্ছা, আমরা একটু পাশে লিখি, মেঘনাদ। নেক্সট আসছে অস্ত্রলাভ। কার অস্ত্রলাভ? কার অস্ত্রলাভ হচ্ছে এই অংশে? এখানে আমরা দেখতে পাবো। আচ্ছা, একটু ঘটনাটা বলি। দেখো, প্রথম স্বর্গে যেখানে আমরা দেখতে পাচ্ছি বীরবাহুর অলরেডি মৃত্যু হয়ে গেছে, এবং সেখানে আমরা ওই চিত্রাঙ্গদা এবং রাবণের একটি কথোপকথন দেখতে পাচ্ছি, এবং তারপরে রাবণ যুদ্ধের জন্য প্রস্তুতি হচ্ছে। এমন সময় মেঘনাদ এসে বলছে যে, পিতা, আমি থাকতে তোমাকে যেতে হবে না, আমি যাব যুদ্ধ করতে। তো এইখানেই মেঘনাদের অভিষেক হচ্ছে। দ্বিতীয় আসছে অস্ত্রলাভ। কার অস্ত্রলাভ? এই অস্ত্রলাভ হলো লক্ষণের অস্ত্রলাভ। কার? লক্ষণের অস্ত্রলাভ। কিসের জন্য? মেঘনাদকে মারার জন্য অস্ত্রলাভ। দেখা যাচ্ছে যে মেঘনাদ যখন সেনাপতি পদে আসীন হচ্ছেন বা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তখন স্বর্গে আহ একটা ভয়ের ভাব আমরা দেখতে পাচ্ছি স্বর্গে, ঠিক আছে? এবং বিভিন্ন দেবদেবী বিভিন্ন জনের কাছে ছোটাছুটি করছেন। তো কার কাছে যাচ্ছেন অত ডিটেলসে আমরা যাব না, জাস্ট বিভিন্ন জনের কাছে ছোটাছুটি করছেন, এবং তার পরিপ্রেক্ষিতে লক্ষণের কাছে অস্ত্র এসে পৌঁছাচ্ছে মেঘনাদকে মারার জন্য। নেক্সট আসছে তৃতীয় স্বর্গ। তৃতীয় স্বর্গ হচ্ছে সমাগম, যেখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আহ সৈনিকদের আগমন আমরা দেখতে পাই। যেমন যেমন দেখতে পাচ্ছি যে অভিষেকে আমরা দেখতে পাচ্ছি যে মেঘনাদ অলরেডি লঙ্কাপুরীতে চলে এসেছেন বীরবাহুর মৃত্যুর সংবাদ শুনে। তো মেঘনাদের স্ত্রী প্রমীলা সেই প্রমোদ কাননে আছেন, যেখানে মেঘনাদ আর প্রমীলা একসাথে ছিলেন, সেখানে তার স্ত্রীকে রেখে চলে এসেছেন, তাই তো? তো তার স্ত্রী মেঘনাদ আসছেন না দেখে উনি সন্ত্রস্ত হয়ে পড়ছেন, এবং উনি সমস্ত সবাই তার যে সঙ্গী সামন্তরা আছে সমস্তদের নিয়ে উনি আসছেন কোথায়? লঙ্কাপুরীতে। তো সমাগম হচ্ছে কোথায়? লঙ্কাপুরীতে। লঙ্কাপুরীতে সৈন্য সমাগম বলতে পারো বা প্রমীলার আগমন বলতে পারো, সেটা আসছে। নেক্সট আসছে অশোক বন। যে অশোক বনে আমরা সীতা ও হরমাকে দেখতে পাবো, এবং এটাই আমাদের মূল বিষয়বস্তু হবে। তো সীতা ও সরমার কথোপকথন, এবং এই পরিপ্রেক্ষিতে দেখতে পাবো যে দেখো, এই চারটি পরিচ্ছেদ, প্রথম স্বর্গ থেকে চতুর্থ স্বর্গ পর্যন্ত। প্রথম স্বর্গ, প্রথম স্বর্গের ঘটনাকাল একটু মনে করো, যে যুদ্ধ শেষ হচ্ছে, বীরবাহু মারা যাচ্ছে, যুদ্ধ শেষ হচ্ছে, এবং তারপর মেঘনাদ আসছেন। তাহলে দিন থাকতে থাকতে শুরু হচ্ছে ঘটনাকাল, এবং সেই দিনই রাত্রের মধ্যে দেখো এদিকে অস্ত্র লাভের জন্য দেবতাদের ছোটাছুটি, সেদিন সারা রাত ধরে এই ঘটনাগুলো হচ্ছে। অন্যদিকে প্রমীলা আসছেন লঙ্কাপুরীতে, এবং একই টাইমে সীতা ও সরমা, মানে একই সময় বিভিন্ন দিকে কোন যে জায়গাতে কোন ঘটনা ঘটছে সেগুলো দেখাচ্ছে, ঠিক আছে? এদিকে লক্ষণের অস্ত্রলাভ হচ্ছে, এদিকে সরমার সীতা উভয়ের কথোপকথন হচ্ছে, অন্যদিকে প্রমীলাও লঙ্কাপুরীতে আসছে। আচ্ছা, বোঝা যাচ্ছে কি? শোনা হ্যাঁ যাচ্ছে? ম্যাম। ঠিক আছে। আচ্ছা, যদি কারোর বুঝতে সমস্যা হয়, যে বুঝতে পারছো না বা এমন কোনো প্রবলেম হয়, সঙ্গে সঙ্গে বলবে, ঠিক আছে? যে এই সমস্যা হচ্ছে বা এটা বুঝতে পারিনি, জানাবে, আমি তাহলে আবার রিপিট করব। আচ্ছা, তাহলে একই সময়ে, তাহলে একই টাইমে এই তিন জায়গাতে তিনটি ঘটনা আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু একই সময়ের ঘটনা, বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা যেটা ঘটছে। নেক্সট আসছে উদ্যোগ। কিসের উদ্যোগ? লক্ষণকে একে মারা হবে, একদিকে মেঘনাদকে মারা হবে, সেই জন্য লক্ষণ মায়াদেবীর কাছে বা আহ যে অস্ত্র লাভের জন্য পুজো দিতে গেছে, এই যে উদ্যোগ নিচ্ছে। অন্যদিকে মেঘনাদও উদ্যোগ নিচ্ছে নিকুম্বিলা যজ্ঞাগারে গিয়ে যে যজ্ঞ করে সেও তার স্বদেশ ভূমিকে যে শত্রু মুক্ত করবে, সেই জন্য এদিকে মেঘনাদও প্রস্তুতি নিচ্ছে। তাহলে উভয়েরই উদ্যোগ, ঠিক আছে? উভয়েরাই কিন্তু উদ্যোগ নিচ্ছে যাতে তারা উভয়ের শত্রুকে বিনাশ করতে পারে, সেই জন্য উদ্যোগ চলছে। তাহলে এটা উদ্যোগ হচ্ছে উভয় পক্ষেই, তাই তো? বধ, কার বধ হচ্ছে? এটা তো আর বলার অপেক্ষা রাখছে না, মেঘনাদের বধ হচ্ছে।
মেঘনাদের বধের পর তার সমস্ত পুত্র অর্থাৎ রাবণের সমস্ত পুত্র যখন মারা যাচ্ছে, তখন রাবণ তার শক্তি প্রদর্শন করতে আসছেন আহ, যুদ্ধক্ষেত্রে, এবং তার শক্তির মারাত্মক পরিচয় আমরা এই সপ্তম স্বর্গে দেখতে পাবো, যেখানে ভীষণ ভাবে যুদ্ধের বর্ণনা আসছে। একে একে বিভিন্ন বড় বড় বীর রাবণের সামনে আসছে, এবং রাবণের সামনে কেউ দাঁড়াতে পারছে না, কেউ টিকতে পারছে না। অবশেষে গিয়ে লক্ষণকে মেরে আসবে রাবণ। ঠিক আছে, তো এই শক্তির পরিচয় আমরা কার পাই? রাবণের শক্তির প্রদর্শন আমরা এখানে দেখতে পাই। নেক্সট আসছে প্রেতপুরী, যেখানে রামচন্দ্র যাচ্ছেন লক্ষণকে কিভাবে বাঁচাবেন ইত্যাদি ইত্যাদি, এবং প্রেতপুরীতে গিয়ে বিভিন্ন যারা যারা মারা গিয়েছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি ইত্যাদি ইত্যাদি ব্যাপার। ঠিক আছে, তো এটা আর বলছি না। নেক্সট আসছে সংস্ক্রিয়া, যেখানে মেঘনাদের মৃত্যুর পর তার যে কার্য সমাধা করা হবে, তার মৃত্যুর পরবর্তী যে কার্য তা সমাপন করার জন্য আহ যে ঘটনা বা যে যে জিনিসগুলো আছে সেটাই এই স্বর্গে আছে। তো আমাদের পাঠ্য হচ্ছে অশোকবন, যেখানে সীতা ও সরমার ঘটনা। নেক্সট আসছে বধ, অর্থাৎ যেখানে মেঘনাদকে বধ করা হচ্ছে, কিভাবে বধ করা হচ্ছে, কিভাবে সবাই মেঘনাদের কাছে গিয়ে পৌঁছাচ্ছে ইত্যাদি ইত্যাদি। আর লাস্ট আসছে সংস্ক্রিয়া। ঠিক আছে, এই তিনটি পাঠ আমাদের পাঠ্য বা আমাদের সিলেবাসের অন্তর্গত। এবারে চলে আসি, আচ্ছা এখানে বলি যে আমাদের পিএসসি ডাব্লিউবিপিএসসি বাংলা সাবজেক্টের ভর্তি চলছে। তো তোমরা যারা এখনো ভর্তি হতে চাও, কারণ এখনো তোমরা অনেকেই জানিয়েছো যে ম্যাম বা স্যার এই অপেক্ষা করুন আর কয়েকটা দিন, বা আমাদের কারোর কারোর প্রবলেম আছে, এই যে ব্যাপারগুলো বলেছো, সেই জন্য জাস্ট তোমাদের জন্য এই অফারটা আরো কিছুদিন রাখা হয়েছে। তো অফারটা কিন্তু থাকছে আগামী কাল রাত 12টা পর্যন্ত। ঠিক আছে, এই যে অফারটা থাকছে, টোটাল 1499 যে তোমরা কোর্সটা পাবে, যেটা 499 দিয়ে ভর্তি হতে পারবে, এবং নেক্সট 2 মান্থ তোমরা 500 500 করে পেমেন্ট করতে পারবে। এই যে অফারটা তোমরা মাত্র আগামী কাল রাত 12টা পর্যন্ত এই টাইমটা পাবে, এই টাইমে সুযোগটা পাবে। এরপর কিন্তু আগামী শনিবার থেকে বর্ধিত ফিস চালু হয়ে যাবে। তো তোমরা যারা ভর্তি হতে চাইছো তারা অবশ্যই এই ফোন নম্বরে যোগাযোগ করো, এবং এই টোটাল ব্যাপারটা স্টাডি মেটেরিয়াল, মক টেস্ট, লাইভ ক্লাসগুলো, রেকর্ডেড ভিডিও, সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাবে, এবং অ্যাপের মাধ্যমে পড়ানো হবে। যারা স্টাডি মেটেরিয়াল বাড়িতে চাও তাদের প্রিন্ট আউট বাড়িতে চলে যাবে। ঠিক আছে, স্টাডি মেটেরিয়াল আমরা প্রিন্ট আউট বাড়িতে পাঠিয়ে দেব। তো যারা যারা ভর্তি হতে চাও তারা অবশ্যই এই ফোন নম্বরে তোমরা কন্ট্যাক্ট করে নেবে। দেখো নিচে ফোন নাম্বার শো করছে 7001739646। আর যারা অ্যাপ ডাউনলোড করতে যাদের প্রবলেম হচ্ছে, আমি একটা ভিডিও, একটা স্ক্রিন রেকর্ড করে তোমাদেরকে গ্রুপে দিয়ে দেব যে কিভাবে তোমরা অ্যাপটা ডাউনলোড করতে পারবে। আর একটা হচ্ছে অ্যাপ ডাউনলোড করার পরেও অনেকে বলছো যে ডেমো গুলো দেখতে পাচ্ছি না, ডাব্লিউবিপিএসসির ডেমো দেখতে পাচ্ছি না। দেখবে, যারা ডাউনলোড করেছো তাদেরকে বলছি, তোমরা কি করছো, ধরো একটু বলে নিই তারপরে বলো। ধরো এই অংশটা, জাস্ট ধরো এই অংশটায় কোনো একটা টপিক দেওয়া আছে, ঠিক আছে? ধরো এখানে ছোট গল্প, কোনো একটা ছোট গল্পের নাম লেখা আছে মহেশ। তো তোমরা কি করছো, এই টোটাল বক্সটার উপরে ক্লিক করছো। এই টোটাল বক্সটার উপরে ক্লিক না করে দেখবে নিচে এমন ছোট পিডিএফ এর আইকন, এমন মক টেস্টের আইকন, এমন ছোট্ট ছোট্ট আইকন দেওয়া আছে। যেটা চাইছো ঠিক সেই আইকনটার উপরে ক্লিক করো। আইকনটার উপরে ক্লিক করলে দেখবে সেই পাঠটা অন হয়ে যাবে। ঠিক আছে, আর আমি একটা ভিডিও করে দেবো তোমাদের গ্রুপে, তো তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। ঠিক আছে, চলো তাহলে আজকে আবার ক্লাসে ফিরে আসি। আমাদের আলোচনা চলছে মেঘনাদ বধ কাব্য। তো আমরা যেটা দেখব প্রথমে, বা আজকের আলোচনা আমাদের চতুর্থ স্বর্গ বা অশোক বন। তার কারণ প্রথমেই বলেছি যে প্রতিটা স্বর্গ কিন্তু আমাদের ধরে ধরে পড়া দরকার। আচ্ছা, কেউ কিছু একটা বলছিলে, বলো, কিছু কি বলছিলে কেউ? ঠিক আছে, চলো। আচ্ছা, হ্যাঁ, যেটা বলছিলাম যে প্রতিটা স্বর্গ যেহেতু আমাদের ধরে ধরে পড়ার দরকার, সেই জন্য আমরা একেবারে গড়পাড়তা সবকটা অধ্যায় বা সবকটা স্বর্গ পড়ে না গিয়ে একটা স্বর্গই ভালো করে পড়বো, এবং কিভাবে পড়তে হবে স্বর্গগুলো সেটাও জানবো। ঠিক আছে, তো দেখো আজ আমরা পড়বো চতুর্থ স্বর্গ অশোক বন, যেখানে
স্বর্গের শুরুতেই আমরা দেখতে পাবো যে কবি বলছেন, নমি আমি কবিগুরু তব পদাম্বুজে বাল্মীকি, অর্থাৎ বাল্মীকিকে প্রণাম জানাচ্ছেন উনি, এবং প্রণাম জানিয়ে এই স্বর্গ শুরু করছেন। কি বলছেন? হে ভারতের শিরচূড়ামণি। এবং তার কিছু পর দেখো বলা হচ্ছে, অমর শ্রী ভর্তৃহরি হরি ভবভূতি, কার কার নাম আসছে দেখো, ভর্তৃহরি, ভবভূতি, ভবভূতি শ্রীকণ্ঠ, এখানে ভবভূতির পদবী হিসাবে শ্রীকণ্ঠ ব্যবহার করা হচ্ছে, শ্রীকণ্ঠ আলাদা কোনো ব্যক্তির নাম নয়, ঠিক আছে। ভারতে খ্যাত বরপুত্র যিনি ভারতীর, কে? কালিদাস। এগুলো কিন্তু মনে রাখতে হবে, দেখো লাইন তুলে মনে রাখতে হবে। ভারতে খ্যাত বরপুত্র যিনি ভারতীর, কার সম্পর্কে বলা হয়েছে? কালিদাস, ভর্তৃহরি, ভবভূতি নাকি বাল্মীকি? তাহলে কি উত্তর কি হবে? কালিদাস। ঠিক আছে, কার সম্পর্কে বলা হচ্ছে? দেখো এখানে এই যে সেমিকোলন দিয়ে এক একটা পাঠ আলাদা করা হচ্ছে। সুরি ভবভূতি শ্রীকণ্ঠ এটা আলাদা, ভর্তৃহরি শ্রী ভর্তৃহরি, তাহলে এইখানে সেমিকোলন দেওয়া হয়েছে। নেক্সট, ভারতে খ্যাত বরপুত্র যিনি ভারতীর, কালিদাস সুমধুর ভাষী, তারপরে গিয়ে সেমিকোলন ব্যবহার করা হচ্ছে, মানে এই অংশটা কালিদাস সম্পর্কে বলা হয়েছে। এই রকম ভাবে বুঝে বুঝে ধরে ধরে পড়তে হবে এক একটা স্বর্গ, ঠিক আছে। মুরারি মুরলী ধ্বনি সদৃশ্য মুরারি মনোহর, মুরারি সম্পর্কে বলা হচ্ছে। নেক্সট, কীর্তিবাস 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 কবি এ বঙ্গের অলংকার, কীর্তিবাস সম্পর্কে আসছে। তারপরে কি বলছেন দেখো, হে পিত কেমনে কবিতা রসের স্বরে রাজহংস কুলে, অর্থাৎ রাজহংস বলতে এনাদের কথা বলা হচ্ছে, এই যে ভবভূতি, ভর্তৃহরি, কালিদাস, এই এনাদের সাথে মিলি করি কেলি আমি না শিখালে তুমি। এই যে লাইনটি, এই লাইনটা কেন তুলেছি? তার কারণ হচ্ছে, বলছে হে পিত কেমনে কবিতা রসের স্বরে রাজহংস কুলে কুলে মিলি করি কেলি আমি না শিখালে তুমি। তাহলে এই তুমিটা কে? বলো, কে বলতে পারবে এই তুমিটা কে? মধুসূদন দত্ত। এটা মধুসূদন দত্ত নয়। মধুসূদন দত্ত কার সম্পর্কে বলছেন এটি? ম্যাম একটু দাঁড়ান, একটু কৃত্তিবাস ওঝা, কৃত্তিবাস ওঝা যে রামায়ণ অবলম্বনে যিনি ছিলেন। না, এখানে দেখো এই যে যখন সূচনাটা পড়বে, চতুর্থ স্বর্গ অশোক বনের যে সূচনাটা পড়বে, আমি এখানে বেশ কতগুলো লাইন স্কিপ করেছি। আচ্ছা, এইখানটাতে, ঠিক আছে, এই অংশটায় আরো দু চারটে লাইন ছিল যেটা আমি স্কিপ করেছি। সেই লাইনটুকু পড়লে বুঝতে পারবে যে এই যে কথাটা বলা হচ্ছে, হে পিতু কেমনে কবিতা রসের স্বরে রাজহংস কুলে মিলি করি কেলি আমি, তাহলে এই রাজহংস কুল বলতে এইখানে যতজনের নাম আছে এরা সকলে রাজহংস কুল। আর শেখাচ্ছে কে? শেখাচ্ছে বাল্মীকি। তাহলে না শেখালে তুমি বলতে এখানে বাল্মীকির কথা বলা হচ্ছে, ঠিক আছে। যখন শুরুটা পড়বে, এই চতুর্থ স্বর্গের শুরু অংশটা, তখন বুঝতে পারবে, ঠিক আছে। যখন পড়বে টেক্সটটা তখন একটু দেখবে, এবং আমি যেটা বলছি সেটা একটু মনে করে পড়বে, তাহলে বুঝতে পারবে। চলো ম্যাম একটু বলবেন কি বললেন তখন? আসলে আমার একটা ফোন এসেছিল, শুনতে পেলাম না, একটু বলে দিন না উত্তরটা। কোনটা বলো? এই অংশটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাকে বলছেন? এটা হচ্ছে যে, দেখো এইখানে আমরা যে নামগুলো পেলাম, শ্রী ভর্তৃহরি, শ্রী ভবভূতি, কালিদাস, তারপর ভরত, তারপর এই যে মুরারি গুপ্ত, কীর্তিবাস, এই যে এনাদের নাম পেলাম, এনাদেরকে রাজহংস কুল বলা হচ্ছে, ঠিক আছে। উনি মধুসূদন দত্ত বলছেন হে পিত, কাউকে একজন সম্বোধন করে বলছেন যে হে পিত কেমনে কবিতা রসের স্বরে রাজহংস কুলে, এই যে রাজহংস কুল, এই রাজহংস কুলে মিলি করি কেলি আমি, অর্থাৎ এনাদের সাথে আমি কেলি কিভাবে করব যদি না শেখাও তুমি। কে শেখাবে? শেখাবেন কবি বাল্মীকি, অর্থাৎ আদি গুরু যিনি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বাল্মীকি। বাল্মীকিকে বলা হচ্ছে এখানে, ঠিক আছে। চলো এবারে চলে আসি, দেখো স্বর্গ, চতুর্থ স্বর্গে একটার পর একটা ঘটনা কিভাবে ঘটছে, কি কি ঘটনা আমরা পাচ্ছি। প্রথমে আমরা স্বর্গের শুরুতেই দেখছি যে মেঘনাদ সেনাপতি পদে আসেন।
সেনাপতি কে? মেঘনাদ। মেঘনাদ। এবং মেঘনাদ নিখুম্বিলা যজ্ঞাগারে গিয়ে বা মেঘনাদ যুদ্ধে আসীন হবেন পূজা অর্চনা করে, যেভাবে হোক মেঘনাদ যুদ্ধে নামা মানে যে যে ইন্দ্রজিৎ, ইন্দ্রকে যে জয় করার ক্ষমতা রাখে, সে সামান্য মানুষকে যুদ্ধে হারিয়ে দেওয়া সে তো তার কাছে কোনো ব্যাপারই নয়। তো মেঘনাদ যুদ্ধে যাবেন এই আনন্দে, মেঘনাদ তাদেরকে এই যে বৈরী দল যারা আছে, যে শত্রুরা যারা আছে তাদেরকে শৃগাল সদৃশ্য তাড়িয়ে দেবেন। এবং সেই আনন্দে লঙ্কাপুরী আনন্দে মত্ত। লঙ্কাপুরী কি? লঙ্কাপুরী আনন্দে মত্ত। অন্যদিকে দেখা যাচ্ছে লঙ্কাপুরীর একদিকে আনন্দ, অন্যদিকে দুঃখ। কার দুঃখ? সীতার। দেখতে পাচ্ছি সারা লঙ্কাপুরী আনন্দে মত্ত, একমাত্র অশোক কাননে বন্দিনী সীতা বসে আছেন দুঃখিত হয়ে। এবং সেখানে আসছেন কে? সেখানে আসছেন সরমা। বন্দিনী অবরুদ্ধা সীতার কাছে আসছেন সরমা, যেখানে গিয়ে সরমা এবং সীতার কথোপকথন হচ্ছে। আচ্ছা, এখানে সরমা সীতার কথোপকথনে যাওয়ার আগে একটু বলি, মেঘনাদ বধ কাব্যে আমরা দেখতে পাই বা অনেকেই আমরা যেটা বলি যে মেঘনাদ বধ বা মধুসূদন দত্ত রাক্ষসের পক্ষ বা দস্যুর পক্ষ। আমরা যদি রামায়ণ অবলম্বনে দেখি তাহলে রাবণকে তো মোটেও ভালো মানুষ হিসেবে দেখানো হয়নি রামায়ণে। ওখানে রাবণ রাক্ষস, তাই না? এবং সে দুশ্চরিত্র ইত্যাদি ইত্যাদি। কিন্তু অনেকে বলছেন যে মেঘনাদ বধ কাব্যে মধুসূদন রাবণকে একটা উচ্চতর শিখরে আরোহণ করিয়েছেন, এটা কিছুটা তার ধর্মান্তরিত হওয়ার ফল। এবং কেউ কেউ বলছেন যে যে মধুসূদন রাবণকে যে তাকে অন্যায়ভাবে সাজা দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে তার প্রতি অনাচার করা হচ্ছে, এইভাবে দেখাতে চেয়েছেন। কিন্তু আদতেও হয়তোবা সেটা নয়। তার কারণ দেখো, তার প্রমাণ এই চতুর্থ সর্গ, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সীতাকে, অর্থাৎ শুধুমাত্র অবরুদ্ধা সীতা একজন পরস্ত্রী, তাকে হরণ করে এনে রাখছেন। এবং এখানে রাবণের একটি কুকর্মের কথা কিন্তু তুলে ধরছেন মধুসূদন, যে রাবণ শাস্তি পাচ্ছেন তার কুকর্মের জন্য। কোনো দেবতা এবং রাক্ষসের যুদ্ধ নয়, এখানে মানুষ হিসাবে উভয়কে তুলে ধরেছেন মধুসূদন। এবং সে একটি কুকর্ম করছে এবং সেই কুকর্মের পরিপ্রেক্ষিতে সে শাস্তি পাচ্ছে। এবং অন্যদিকে স্বদেশকে রক্ষা করার জন্য যে যুদ্ধ, সেই দিকটাও উঠে আসছে মেঘনাদ বধ কাব্যে। ঠিক আছে, তো চলো আবার যেটা বলছিলাম, যে সরমা আসছেন সীতার কাছে। সরমা সীতার কাছে এসে সীতাকে দেখছেন যে উনি এও স্ত্রী হলেও ওনার কপালে সিঁদুর নেই, তো উনি গিয়ে কপালে সিঁদুর পরিয়ে দিচ্ছেন সীতাকে। এবং এই যে দুঃখ জানাচ্ছেন যে তোমার এরকম অবস্থা, আভরণহীন হয়ে বসে আছো, গায়ে কোনো অলংকার নেই। তো রাবণ কতটা নিষ্ঠুর না হলে সীতার এমন অবস্থা করে, এই কথা সরমা বলছেন। তো যখন এ কথা সরমা বলছেন, তখন সীতা বলছেন যে রাবণকে নিন্দা করো না, রাবণ আমার অলংকার নেয়নি, অলংকার আমি নিজে ইচ্ছাতে রাস্তাতে ছড়াতে ছড়াতে এসেছি, যাতে যে আমাকে খুঁজে পাওয়া যায়, বা আমার পথ নির্দেশ দিয়ে এসেছি আমি আমার অলংকার ছড়িয়ে। ঠিক আছে, তো এই কথা বলতে বলতে সরমা সীতার কাছে জানতে চাইলেন যে তিনি কেমন ভাবে ছিলেন, বা কিভাবে তাকে এইভাবে হরণ করে আনা হলো ইত্যাদি ঘটনা। তো তখন সীতা বলছেন যে আমি পঞ্চবটী বনে, এবার সীতার ঘটনা চলে আসছে। দেখো, সীতা বলছেন পঞ্চবটী বনের কথা। প্রথম এটা মুছে দিই। পঞ্চবটী বন, যেখানে ওনারা অর্থাৎ রাম, লক্ষ্মণ এবং সীতা উভয়ই সুখে ওখানে ঘুরে বেড়াতেন। এবং এতটাই সুন্দর জায়গা তার বর্ণনা করেছেন সীতা বা মধুসূদন অশোক বনের মধ্যে বসে যে পঞ্চবটির বর্ণনা করছেন। এবং তাকে বলা হচ্ছে যে যে ঐশ্বর্য, সেই রাজ ঐশ্বর্য ত্যাগ করে পঞ্চবটিতে থাকার ইচ্ছা মনে জাগবে, এমন সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে পঞ্চবটি বনের। তো এখানে পঞ্চবটি বনে সীতা এবং সকলে আছে।
হঠাৎ করে একদিন এবং সেখানে রাম সান্নিধ্য লাভ করছেন। এই কথাটা একটু জরুরি। পঞ্চবটী বন এবং সেখানে রাম সান্নিধ্যে আছেন। হঠাৎ একদিন আগমন হলো কার? শূর্পণখার। শূর্পণখার আগমন হলো এবং এই যে তাদের সুখ স্বপ্ন বা একটা সুখের যে পরিবেশ, তার সমস্তরই বিনাশ ঘটলো এই শূর্পণখার আগমনে। শূর্পণখা গিয়ে সীতাকে হত্যা করে প্রথমে রামকে এবং পরে লক্ষ্মণকে বিবাহ করতে চাইল। এবং তার ফলশ্রুতি কি হলো? তার ফলশ্রুতি শূর্পণখা অপমানিত হলো এবং রাম লক্ষ্মণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে ফিরে আসলো তার ভাইয়ের কাছে। কার কাছে? তার ভাই রাবণের কাছে ফিরে আসলো। এবং কিছু পরেই দেখা গেল একটি স্বর্ণমৃগকে। একটি স্বর্ণমৃগ দেখা গেল, যে স্বর্ণমৃগ সীতা নেওয়ার জন্য বায়না করলো এবং সেই স্বর্ণমৃগ ধরার জন্য প্রথমে রাম এবং পরে রামের চিৎকার শুনে বা স্বর্ণমৃগের মায়া চিৎকার শুনে লক্ষ্মণ চলে গেল। এবং তারপর আসছে কে? রাবণ এসে সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছে। তারপরে কি হচ্ছে? রাবণ এসে সীতাকে যখন হরণ করে নিয়ে যাচ্ছে, সেই সময় রাস্তাতে দেখা হচ্ছে, যখন আকাশপথে পুষ্পক রথ যাচ্ছে, সেই সময় দেখা হচ্ছে কার সাথে? জটায়ুর সাথে। এবং এখানে জটায়ু এবং রাবণের ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছে। তো এই যুদ্ধে দেখা যাবে, যুদ্ধের সময় সীতা দুবার মূর্ছিত হয়ে পড়েন। প্রথমবার মূর্ছিত হচ্ছেন যখন জটায়ু আসছেন যুদ্ধ করতে, বা জটায়ুর গর্জন শুনে প্রথমবার মূর্ছিত হচ্ছেন, এবং দ্বিতীয়বার মূর্ছিত হচ্ছেন যখন উনি এই যে উভয়ের যুদ্ধ তখন চলছে এবং এই যুদ্ধের গর্জনে উনি দ্বিতীয়বার মূর্ছিত হচ্ছেন। তো এই যে দ্বিতীয়বার যে মূর্ছা যাচ্ছেন সীতা, এই মূর্ছা যাওয়ার সময় দ্বিতীয়বার মূর্ছা গেলে উনি দেখছেন মাতা বসুন্ধরা ওনাকে একটি স্বপ্ন দেখাচ্ছেন। মাতা বসুন্ধরা ওনাকে একটি স্বপ্ন দেখাচ্ছেন। কখন? সীতা কিন্তু দ্বিতীয়বার মূর্ছা গেলে এই স্বপ্নটা দেখছেন, যে স্বপ্নে বসুন্ধরা বেশ কিছু ভবিতব্য বা ভবিষ্যতে ঘটতে পারে এমন বেশ কিছু ঘটনা সীতাকে দেখাচ্ছেন। এই জায়গাটা খেয়াল রাখবে। আমি এই বিষয়ে আরেকটু ডিটেলস পরে বলবো যে এখানে কিসের ছায়াপাত ঘটেছে। আমরা যে বলছি চতুর্থ স্বর্গ বা অশোক বন, দেখবে চতুর্থ স্বর্গ বা অশোক বন, এই স্বর্গে যে শুধুমাত্র প্রাচ্য সাহিত্যিক বা প্রাচ্য কবিদের ছায়া আছে, কোনো পাশ্চাত্য কবির ছায়া যে চতুর্থ স্বর্গে পড়েনি, এটা কিন্তু বলা হয়। যে চতুর্থ স্বর্গ হলো মেঘনাদ বধের একমাত্র স্বর্গ যেখানে কোনো পাশ্চাত্য ছায়া পড়েনি। কিন্তু এটা নিয়েও বিতর্ক আছে এবং সেই বিতর্কের কারণে এই বসুন্ধরার স্বপ্ন। ঠিক আছে, এর বিষয়ে আমি একটু পরে আসছি। আগে যে ঘটনাটা বলছি সেই ঘটনাটা বলে নিই। বসুন্ধরা সীতাকে স্বপ্নে দেখাচ্ছেন। সেখানে দেখা যাচ্ছে কি যে সীতা দেখছেন যে কোনো এক জায়গাতে একটা পর্বত, যেখানে পঞ্চবীর, 5 জন বীর উপবিষ্ট। ঠিক আছে, 5 জন বীর, এই 5 জন বীরের নাম আছে বইতে, পড়বে, টেক্সটে আছে। ঠিক আছে, এই 5 জন বীরের নামও কিন্তু প্রয়োজন, পরীক্ষাতে বহুবার এসেছে, পিএসসির পরীক্ষাতে। পঞ্চবীর উপবিষ্ট, অর্থাৎ সুগ্রীব, হনুমান আছে, জাম্বুমান আছে, নল, নীল, এরা। ঠিক আছে, এই পঞ্চবীর উপবিষ্ট এবং এখানে আছেন কে? আরো 2 জন। একজন হচ্ছেন লক্ষ্মণ এবং অন্যজন হচ্ছেন রাম। এবং এনারা প্রত্যেকে যাচ্ছেন কোথায়? একটা সুন্দর নগরীতে যাচ্ছেন। এনারা একটা নগরীতে যাচ্ছেন এবং সেখানে গিয়ে সেখানকার যে রাজা, তাকে পরাজিত করছেন। পরাজিত করে এই পঞ্চবীরের মধ্যে যিনি শ্রেষ্ঠ অর্থাৎ যার নাম হলো সুগ্রীব, তিনি এই সিংহাসনে বসছেন, এই নগরীর সিংহাসনে। আচ্ছা, বলতে পারবে যে নগরীর যে রাজাকে মারা হচ্ছে সেই রাজার নাম? বালি। একদম, বালিকে হত্যা করা হচ্ছে। রাম ছল চাতুরি করে বালিকে হত্যা করছেন এবং সুগ্রীব গিয়ে বসছেন কিষ্কিন্ধা নগরী, এই নগরীটা হলো কিষ্কিন্ধা নগরী, এই নগরীর রাজা হয়ে। এবং তারপরেই
সুগ্রীব এবং এই 5 জন বীর লক্ষণ, রাম প্রত্যেকেই সেনা সংগ্রহ করে যাচ্ছেন কি কোথায়? সীতা উদ্ধারে। সীতা উদ্ধারে যাচ্ছে সমুদ্র তটে। একটা সমুদ্র তটে এসে উপবিষ্ট হচ্ছেন তারা প্রত্যেকে। এই একদল বীর সহ বানর সৈন্য, অনেক সৈন্য নিয়ে সমুদ্র তটে উপবিষ্ট হচ্ছেন। এই টোটাল ঘটনা কিন্তু সীতা স্বপ্নে দেখছেন, মনে রাখবে। সমুদ্র তটে উপবিষ্ট হচ্ছেন এবং তাদের প্রচেষ্টাতে এই সমুদ্র তটে উপনীত এই যে সৈন্যরা এবং এই রাক্ষস সৈন্য, অর্থাৎ যে রাবণ সীতাকে ধরে নিয়ে যাচ্ছে, উভয়ের যুদ্ধ হচ্ছে। এবং দেখা যাচ্ছে আরো একটি ঘটনা দেখছেন যে রাবণের সভায় একজন ধার্মিক ব্যক্তি আছেন, যিনি রাবণের সভা ত্যাগ করে রামের দলে গিয়ে ভর্তি হচ্ছেন। ঠিক আছে, রামের স্কুলে গিয়ে ভর্তি হচ্ছেন এই ধার্মিক ব্যক্তি কে? বিভীষণ। বিভীষণ। ঠিক আছে, রাবণের স্কুল ছেড়ে দিয়েছে, রাবণের স্কুল ছেড়ে দিয়ে রামের স্কুলে চলে যাচ্ছে বিভীষণ গিয়ে। তাহলে এই ঘটনাগুলো কিন্তু সীতা দেখছেন। এবং তারপরে দেখা যাচ্ছে যে রাবণ করে বসে আছেন, মন খারাপ করে বসে আছেন এবং কুম্ভকর্ণকে ডাকছেন উনি। ঘুম থেকে অসময়ে কুম্ভকর্ণকে ডেকে তুলছেন এবং সেখান থেকে রাবণের যে যুদ্ধে পরাজয়, এবং সবশেষে দেখা যাচ্ছে যে রামচন্দ্রের কাছে সীতা আবার ফিরে যাচ্ছেন। এবং ঠিক এই ফিরে যাচ্ছেন এই রকম সময় সীতার স্বপ্নভঙ্গ হচ্ছে। যে রামের কাছে গিয়ে পৌঁছিয়েছেন এমনটা নয়, রামের কাছে যাচ্ছেন এমন টাইমে গিয়ে সীতার স্বপ্ন ভঙ্গ হচ্ছে। ঠিক আছে, তাহলে কোন মুহূর্তে সীতার স্বপ্নভঙ্গ সেটা মনে রাখবে। তাহলে এই হচ্ছে চতুর্থ স্বর্গ, যেখানে এবার তারপরে দেখা যাচ্ছে যে সীতার এই ঘটনা বলা হয়ে গেলে আর তারপরে সরমা চলে যাচ্ছেন, যে ওই যে অশোক বনে যে চেরিরা সীতাকে পাহারা দেয় তারা আসছে, তাই দেখে সরমাকে চলে যেতে বলা হচ্ছে এবং সরমা চুপি চুপি ওখান থেকে চলে যাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে চতুর্থ স্বর্গের ঘটনা। এবারে চলে আসি যেটা বলা হচ্ছিল। প্রথমত রাম আর রাবণের যুদ্ধ দিয়ে, হ্যাঁ বলো। বলছিলাম সরমাটা কে? সরমা হচ্ছেন বিভীষণ পত্নী। বিভীষণের পত্নী হচ্ছেন সরমা। ঠিক আছে, রাবণের ভাই বিভীষণ, রাবণরা 3 ভাই, রাবণ, বিভীষণ এবং কুম্ভকর্ণ। যে বিভীষণ রামের পক্ষে গিয়ে যোগ দিয়েছিল সেই বিভীষণের পত্নী হচ্ছেন সরমা। আচ্ছা দেখো, চতুর্থ স্বর্গ নিয়ে আমরা, চতুর্থ স্বর্গ শুধুমাত্র চতুর্থ স্বর্গ নয়, আমাদের এই মেঘনাদ বধ কাব্য শুরু হচ্ছে রাম রাবণের যুদ্ধ যখন চলছে তখন। দেখো একটু খেয়াল করো, মেঘনাদ বধ কাব্যের শুরুতেই আমরা দেখতে পাবো, একদম শুরুতে, শুরুর যে স্বর্গের নাম বলেছিলাম বলো তো, প্রথম স্বর্গের নাম অভিষেক। অভিষেক। তাহলে অভিষেক, হ্যাঁ একদম। তাহলে প্রথম স্বর্গে আমরা দেখেছিলাম অলরেডি বীরবাহুর মৃত্যু হয়ে গেছে, তাহলে কিন্তু যুদ্ধ চলছে, তাই না? সেই সময় মেঘনাদ বধ শুরু হচ্ছে এবং যখন কাব্য শেষ হচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি কি, রাবণ তার মন্ত্রী সারণকে পাঠিয়েছে যে মেঘনাদের মৃত্যুর পরবর্তী কার্যকর্ম করার জন্য 7 দিনের বিরতি চাওয়া হয়েছে যুদ্ধের জন্য। তাহলে যুদ্ধ কিন্তু তখন অলরেডি চলছে। সেই মাঝ পজিশনের 2.5 দিনের ঘটনা, 3 দিন 2 রাত্রির ঘটনা হচ্ছে এই মেঘনাদ বধ কাব্য। কিন্তু তা সত্ত্বেও এই কাব্যের মধ্যে আমরা একটি মহাকাব্যিক বিস্তার দেখতে পাই। মাঝ পজিশন থেকে শুরু হচ্ছে 2 দিন 3 রাত্রির ঘটনা, 2 দিন 3 রাত 3 দিন 2 রাত্রি, তাই না? 3 দিন 2 রাত্রির ঘটনা। তো এই 3 দিন 2 রাত্রির ঘটনা দিয়ে তো কোনো মহাকাব্য হতে পারে না। আমরা রামায়ণ দেখতে পারি, মহাভারত দেখতে পারি, যেখানে কালগত কোনো পরিসর যেখানে নির্ণয়ই করা যায় না, তাকেই আমরা মহাকাব্য বলছি। তো মেঘনাদ বধ কাব্যে কি এমন আছে যে এটাকে আমরা মহাকাব্যের আখ্যা দিচ্ছি? তার একমাত্র কারণ হচ্ছে এই চতুর্থ স্বর্গ, যেখানে সীতার স্বপ্নের মধ্যে দিয়ে রামায়ণের অধিকাংশ ঘটনা ছোট করে
বসুন্ধরা স্বপ্নে দেখাচ্ছেন সীতাকে, তেমন একটি ঘটনার মধ্যে দিয়ে এই সম্পূর্ণ ঘটনা ব্যক্ত করা হয়েছে। এবং এই একটি মাত্র স্বর্গ, এই চতুর্থ স্বর্গ, এই একটি মাত্র স্বর্গের জন্য কিন্তু মেঘনাদ বধ কাব্য একটি অন্যতম মাত্রায় গিয়ে পৌঁছিয়েছে। এই জন্যই চতুর্থ স্বর্গ ভীষণই গুরুত্বপূর্ণ একটি স্বর্গ মেঘনাদ বধ কাব্যে। এবং দেখো এইখানে যে সীতার মুখে যে রামায়ণের যে বিবরণ আমরা পাই, সেখানে কি হচ্ছে যে রামায়ণের যে অধিকাংশ ঘটনা যেমন আমরা পাচ্ছি, এটা একটা ব্যাপার। অন্যদিকে বসুন্ধরার যে স্বপ্ন, বসুন্ধরা যে স্বপ্ন দেখাচ্ছেন সীতাকে, আচ্ছা যদি কোনো ক্যারেক্টার বুঝতে সমস্যা হয়, বসুন্ধরা হচ্ছেন মাতৃদেবী বা মাটি। সীতা যখন দেখবে, আমরা সীতার পাতাল প্রবেশের ঘটনা জানি যে সীতা পাতালে প্রবেশ করছেন, মাটি হচ্ছেন মাতা বসুন্ধরা বা পৃথিবী, ঠিক আছে? তো এই বসুন্ধরা সীতাকে স্বপ্নে দেখাচ্ছেন যখন সীতা মূর্ছিত হয়ে পড়ছেন মাটিতে, এবং মাতা বসুন্ধরাকে বলছেন যে হে মাতা, তুমি দ্বিধা হও, আমি তোমার মধ্যে প্রবেশ করি। যখন জটায়ু এবং রাবণের যুদ্ধ চলছে সেই সময় গর্জনে আবারও দ্বিতীয়বার যখন মূর্ছিত হয়ে পড়ছেন সীতা, তখন এই বসুন্ধরা স্বপ্নে দেখাচ্ছেন। এবং যে স্বপ্ন দর্শনগুলো ঘটছে এই স্বর্গে, সেটা দেখবে খুবই সুস্পষ্ট এবং ভবিতব্য। এই ভবিতব্য মানে ঘটবেই এরকম তো অবশ্যই, এবং খুব সুস্পষ্ট বর্ণনা আমরা এই স্বপ্নের মধ্যে দেখতে পাই। এই যে ঘটনা, এর পাশাপাশি আরো একটি ঘটনার কথা বলি। রামায়ণের মধ্যে, আচ্ছা এটা আগে বলে নিই। দেখো এই যে ঘটনাটা, এটাকে অনেকে কি বলছেন যে এটা হচ্ছে ভার্জিলের ইনিড কাব্যের ছায়া পড়েছে। এই যে বসুন্ধরার যে স্বপ্ন দর্শন, এই যে স্বপ্ন দর্শনে আমরা পাশ্চাত্য সাহিত্যিকের ছায়া পাই। তাহলে এই যে বলা হচ্ছিল অশোকবন এই স্বর্গে কোনো পাশ্চাত্য ছায়া নেই, তাহলে এইখানে আমরা কিভাবে পাশ্চাত্য ছায়া পাচ্ছি? ভার্জিলের ইনিড কাব্যের ছায়া পড়েছে অনেকে বলছেন যে বসুন্ধরার স্বপ্ন দর্শনে। তার কারণ কি? তার কারণ এই যে স্বপ্ন দর্শন, যেটা অত্যাধিক পরিমাণে সুস্পষ্ট, যে ঘটনা ঘটবেই এমন ভাবে সীতাকে দেখানো হচ্ছে। আবার কেউ কেউ বলছেন যে এটা পাশ্চাত্য সাহিত্যিকের কোনো প্রভাব নয়, এটা প্রাচ্যের সাহিত্যিকদের প্রভাব। কারণ বাল্মীকি নিজেও এমনই একটি স্বপ্ন দর্শনের ঘটনা রামায়ণে দেখিয়েছেন, যেটা আমরা দেখতে পাবো সুন্দরকাণ্ডে। ঠিক আছে, রামায়ণের ঘটনা দেখো, রামায়ণের সুন্দরকাণ্ডে আমরা দেখতে পাবো যে ত্রিজটা, যে চেরিরা সীতাকে পাহারা দিতেন, সেই চেরিদের মধ্যে অন্যতমা বা প্রধানা ত্রিজটা, তিনি অনেকদিন থাকার কারণে সীতার প্রতি স্নেহ পরবশ হয়ে পড়েছিলেন। এবং তার ফলে উনি একটা স্বপ্নের মধ্যে একটা অস্পষ্ট স্বপ্ন দেখেছিলেন যে রাম সীতাকে একসাথে দেখছেন, রাক্ষসদের বিনাশ হচ্ছে, এরকম একটা অস্পষ্ট স্বপ্ন কিন্তু উনি দেখেছিলেন, যেটা আমরা রামায়ণে পাই, রামায়ণের সুন্দরকাণ্ডে। ঠিক আছে, এহেতু অনেকে বলছেন যে এই স্বর্গে প্রাচ্যের ছায়াপাতি ঘটেছে। কিন্তু আমরা দেখতে পাবো যে এই যে স্বপ্ন, অর্থাৎ ত্রিজটার যে স্বপ্ন, সেই স্বপ্নটা অত্যাধিক অস্পষ্ট, কিন্তু বসুন্ধরার দেখানো স্বপ্ন অত্যাধিক পরিমাণে সুস্পষ্ট। এবং যে সুস্পষ্টতার পরিচয় আমরা ভার্জিলের ইনিড কাব্যে পাই। সেহেতু এই নিয়ে একটু বিতর্ক আছে। ঠিক আছে, এটা একটু মনে রাখবে, যদি এরকম কোনো প্রশ্ন আসে তো সেহেতু এটা একটু বলে দিলাম মনে রাখার জন্য। চলো নেক্সট চলে আসি আমাদের পরীক্ষার পরিপ্রেক্ষিতে যেগুলো জানা প্রয়োজন, আরো বেশ কিছু ঘটনা বা বেশ কিছু শব্দার্থ আমরা বলতে পারি। প্রথমত আমরা শ্রী ভর্তৃহরির নাম পাচ্ছি। দেখো এখানে আমি অনেকটা চার্ট তুলে ধরেছি, অনেকটা টাইম হয়ে গেছে ক্লাসে, তোমরা একটু ধৈর্য ধরে আর একটু টাইম থাকো, আমি এটা কমপ্লিট একটু করে দিই। শ্রী ভর্তৃহরি, আচ্ছা বোরিং হয়ে যাচ্ছ না তো? কেউ বোর হয়ে যাচ্ছ না তো? না ম্যাম, না বোর হচ্ছি না। আচ্ছা ঠিক আছে, চলো।
আহ শ্রী ভর্তৃহরির নাম আমরা একটু আগে আলোচনা করলাম যে ভর্তৃহরিকে আমরা পাচ্ছি। এই ভর্তৃহরি হচ্ছেন, ভর্তৃহরি সম্পর্কে যে রামচরিতাত্মক কাব্য ভট্টি কাব্যের রচয়িতা। ঠিক আছে, ইনফরমেশন গুলো মনে রাখবে, এটা আমরা লেখকের বর্ণনাতে পাই। উপরের চার্ট দেখো, আমরা শব্দ জানবো, সেই শব্দের অর্থগুলো জানবো, কোন প্রসঙ্গে এসছে সেই শব্দগুলো, কোন প্রসঙ্গে এসছে সেই প্রসঙ্গ জানবো, অর্থাৎ লাইনটি তুলে ধরবো পুরোপুরি সেই স্বর্গ থেকে, এবং কে কাকে বলেছেন যদি এরকম কোনো ঘটনা থাকে বলে আমরা সেটাও দেখব। তো ভর্তৃহরি হচ্ছেন রামচরিতাত্মক কাব্য ভট্টি কাব্যের রচয়িতা। হুরি, সুরি শব্দের অর্থ, এটা বহুবার প্রশ্নে পরীক্ষাতে এসেছে। হুরি শব্দের অর্থ হচ্ছে পণ্ডিত। দেখো, যে আমরা কতগুলো লাইন তুলেছিলাম চতুর্থ স্বর্গের শুরুতে, সেখানেই বলা হয়েছে সুরি ভবভূতি শ্রীকণ্ঠ, মনে পড়ছে? সুরি ভবভূতি শ্রীকণ্ঠ, সেই সুরি শব্দের অর্থ হচ্ছে পণ্ডিত। ভবভূতি, ভবভূতি হচ্ছেন রামচরিতাত্মক সংস্কৃত নাটক উত্তর রামচরিতের প্রণেতা। এগুলো কিন্তু পিএসসি পরীক্ষার জন্য পুরোপুরি মুখস্থ করতে হবে, এবং সেটা শুধুমাত্র এই স্বর্গ নয়, প্রতিটা স্বর্গ থেকে। নেক্সট আসছে শ্রীকণ্ঠ। শ্রীকণ্ঠ হচ্ছে উত্তর রামচরিতের উল্লেখিত ভবভূতির উপাধি। এবং এই যে চার্টটা আমি তোমাদের দেখাচ্ছি, এই চার্টটা পুরোপুরি আমাদের যে পিএসসি নোট স্টুডেন্টদের দেওয়ার জন্য যে পিএসসি নোট করা, সেই নোট থেকে তোলা পুরোপুরি। শ্রীকণ্ঠ উত্তর রামচরিতে উল্লেখিত ভবভূতির উপাধি হচ্ছে শ্রীকণ্ঠ। মুরারি, মুরারি হচ্ছে অনর্ঘ রাঘব নাটকের প্রণেতা মুরারি মিশ্র। দেখো লাইনটি তোলা হয়েছে, কোন লাইনে আছে? মুরারি মুরলী ধ্বনি সদৃশ্য মুরারি মনোহর। পরীক্ষায় প্রশ্ন কেমন আসবে? মুরারি মুরলী ধ্বনি সদৃশ্য মুরারি মনোহর, এই যে লাইনে মুরারি শব্দের অর্থ কি? বা মুরারি কোন নাটকের প্রণেতা? মুরারি বলতে কার কথা বলা হয়েছে? বা মুরারি যে যার কথা বলা হয়েছে তার সম্পূর্ণ নাম কি? বিভিন্ন ভাবে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, নেক্সট দেখো সিধু। সিধু শব্দের অর্থ মধু। কেহ বা সুরাতে রত, কেহ সিধু পানে। সিধু শব্দের অর্থ মধু। এই সবগুলো আমরা লেখকের বর্ণনাতে পাই। নেক্সট দেখো, বলা হচ্ছে এও তুমি। এও অর্থাৎ এও স্ত্রী। এও স্ত্রীর লক্ষণ, আচ্ছা এই লক্ষণটা হবে না, এও স্ত্রীর ললাটে সিঁদুর চিহ্ন। সীতার সিঁদুরবিহীন রূপের কথা এখানে বলা হচ্ছে, যে সীতা সিঁদুরবিহীন রূপ ছিল, এবং সরমা এসে তাকে বলছে যে এও তুমি, তোমার কি সাজে এ বেশ, এবং তারপর উনি সিঁদুর পরিয়ে দিচ্ছেন সীতাকে। এই যে ঘটনা, সরমা সীতাকে এই কথা বলছেন। নেক্সট আসছে মৈথিলি। মৈথিলি হচ্ছে মিথিলা রাজকন্যা সীতা। বৈতালিক, বৈতালিক হচ্ছে স্তুতি পাঠক যাকে বলা হয়। করব, করব হচ্ছে হাতির শাবক। অতিথি আসিত নিত্য করভ করভি। এটা সীতা সরমাকে বলছেন যখন পঞ্চবটির বর্ণনা দিচ্ছেন উনি, যে পঞ্চবটিতে কত সুন্দর ছিল ওনার জীবন, এবং সেখানে কোন পশু পাখি বৃক্ষ লতা পাতা যারা ছিল প্রত্যেকের সাথে উনি সখী ভাবে বন্ধু ভাবে কথাবার্তা বলতেন, তাদের সাথে খেলাধুলো করতেন, তাদের সাথে গল্প করতেন। এই যে ঘটনাগুলো, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এগুলো আসছে। ঠিক আছে, করভ। প্রিয়ম্বদা কাকে বলা হয়েছে? সীতাকে বলা হয়েছে প্রিয়ম্বদা, অর্থাৎ প্রিয় বাক্য বলে যে রমণী। লাইনটি কি? টেক্সটে যেটা আছে, উত্তরীলা প্রিয়ম্বদা কাদম্বা যেমতি মধুস্বরা। ঠিক আছে, নেক্সট দেখো, রাঘব বাঞ্ছা শব্দের মধ্যে বোঝা যাচ্ছে রাঘব বাঞ্ছা, অর্থাৎ রাঘব বাঞ্ছা করেন যাকে, রাঘব কামনা করেন যাকে, কাকে? তার পত্নী সীতাকে। একাকিনী শোকাকুলা অসুখ কাননে কাঁদেন রাঘব বাঞ্ছা, অর্থাৎ রাঘব বাঞ্ছা সীতা তিনি কান্নাকাটি করছেন অশোক কাননে বসে। কাদম্বা, কাদম্বা হচ্ছে কলহংসী। অররূপ পেয়েছিলাম প্রশ্নে, মনে করো, অররূপ রাক্ষস। কে আছে সীতার আর এ অররূপুরে? সীতা বলছেন সরমাকে এই কথাটি। নেক্সট আসছে কান্তার। কান্তার হচ্ছে গহন অরণ্য, কান্তার শব্দের অর্থ। লাইনটি কি যেটা পাঠ্য আছে আমাদের মেঘনাদ বধ কাব্যে আছে, সেটা হচ্ছে পঞ্চবটি বনে মোরা গোদাবরী তটে ছিনু সুখে, হায় সখী কেমনে বর্ণিব সে কান্তার কান্তি আমি। বোঝা যাচ্ছে এই যে লাইনগুলো, কোন শব্দ তার অর্থ কি, সেটি কোন জায়গাতে আছে, অর্থাৎ লাইনটি আমার মনে রাখতে হবে, কারণ লাইন মনে না থাকলে তো আমি ঘটনা মনে রাখতে পারবো না।
হঠাৎ করে যদি তোমার অর্থ না দিয়ে বলে যে এটি কার সম্পর্কে বলা হয়েছে, সেটা জানার জন্য তোমার এটাও মনে রাখতে হবে লাইনটি এবং কে কাকে বলেছেন, কে কাকে বলছেন, এবং যদি পাওয়া যায় যে কেন বলছেন তাহলে সেটাও। এগুলো একদম পুরোপুরি মুখস্থ করে ফেলতে হবে, যাতে এগুলোর মধ্যে কোনো একটা যেন ভুল না হয়। অজিন, অজিন শব্দের অর্থ মৃগচর্ম। অজিন রঞ্জিত আহা কত শত রঙে, পাতি বসিতাম কভু দীর্ঘ তরুমূলে। দীর্ঘ তরুমূলে মৃগচর্ম পেতে সীতা, রাম এরা প্রত্যেকে বসতেন পঞ্চবটী বনে, সেই কথা এখানে বলা হচ্ছে। সীতা সরমাকে বলছেন। কুরঙ্গিনী, কুরঙ্গিনী অর্থাৎ হরিণী, সখীভাবে হরিণীদের সঙ্গে আনন্দে নৃত্য করতেন। কুরঙ্গিনীর সঙ্গে রঙ্গে নাচিতাম বনে, সীতা সরমাকে বলছেন। পঞ্চতত্ত্ব অর্থাৎ শাস্ত্রের 5টি গ্রন্থের কথা বলা হয়েছে, নীতি কাহিনী গ্রন্থ পঞ্চতত্ত্ব নয়। ঠিক আছে, এটা মনে রাখবে, নীতি কাহিনী গ্রন্থ পঞ্চতত্ত্ব নয়। আগম পুরাণ বেদ পঞ্চতন্ত্র কথা পঞ্চমুখে পঞ্চমুখ কহেন মারে। পঞ্চমুখে পঞ্চমুখ কে বলতে পারবে? পঞ্চমুখ কে? মহাদেব। মহাদেব, হ্যাঁ, শিব বা মহাদেব। পঞ্চমুখে পঞ্চমুখ, এই পঞ্চতত্ত্বের কথা তার স্ত্রী উমাকে বলতেন। অর্থাৎ রাম সীতার যে সুখ যাপন প্রসঙ্গ, সেই প্রসঙ্গ এতটাই সুখদায়ক ছিল, যেটিকে রাম, শিব এবং উমার অবতারণা দিয়ে ব্যক্ত করা হয়েছে। ঠিক আছে, তাদের উভয়কে তুলনা করা হয়েছে। তাহলে এটা মনে রাখতে হবে। নেক্সট দেখো, পিয়েছেন অর্থাৎ পান করছেন। দেখো চেয়ে নীলাম্বরে শশী, যার আভা মলিন তোমার রূপে পেয়েছেন হাসি, তব বাক্য সুধা দেবী দেব সুধা নিধি। সরমা সীতাকে বলছেন এই কথা। ঠিক আছে, হেমাঙ্গী অর্থাৎ হেমকান্তি যার, হেমের মতো অঙ্গ বা স্বর্ণের ন্যায় অঙ্গ যার, এই কি শয্যা সাজে হে তোমারে হেমাঙ্গী, রাম সীতাকে বলছেন। অবতংশ, অবতংশ অর্থাৎ অলংকার বা গৌরব। কে পারে হিংসিতে রঘুবংশ, অবতংশে এ 3 ভুবনে ভৃগুরাম গুরু বলে, লক্ষণ সীতাকে বলছেন। ঠিক আছে, তো এগুলো মনে রাখতে হবে। নেক্সট চতুর্থ সর্গ দেখো, চতুর্থ সর্গ থেকে আরো বেশ কিছু। প্রতারিত রোষ অর্থাৎ ক্রোধের ছলনা, অর্থাৎ মিথ্যে মিথ্যে রাগ করা, যে মিছিমিছি রাগ করা, যে কারোর উপরে আমরা যেমন বাচ্চাদের উপরে করি যে মিছিমিছি রাগ করে বা মিছিমিছি রাস করি, সেটা ক্রোধের ছলনা। প্রতারিত রোষে আমি নারিনু বুঝিতে, অর্থাৎ রাবণের ছলনা সীতা বুঝতে পারেনি। সে যে এসেছিল ভিক্ষা চাইতে, এবং মিছিমিছি রাগ করেছিল যে যদি তুমি এখনই আমাকে ভিক্ষা না দাও আমি চলে যাব এবং আমি অন্য কোনো দ্বারে গিয়ে ভিক্ষা চাইবো, ক্ষুধিত মানুষকে ভিক্ষা দিতে হয়। এই যে মিছিমিছি রাগ, এই প্রতারিত রোষ সীতা বুঝতে পারেনি, তাই তিনি আক্ষেপ করছেন। নিরালঙ্কার সীতা তার দুঃখের কাহিনী ব্যক্ত করছেন, যে তেইল এ পোড়া দেহে নাহি রক্ষবধূ আভরণ, সেই জন্যই এই পোড়া দেহে আমি আভরণ পরিনি। বৃথা গঞ্জ তুমি দশাননে, তুমি দশানন অর্থাৎ রাবণকে বৃথাই গঞ্জনা দিচ্ছ, আমি নিজে আভরণ দেহে ধারণ করিনি। ঠিক আছে। নিষাদ, নিষাদ শব্দের অর্থ হলো ব্যাধ। আনন্দে নিষাদ যথা ধরি ফাঁদে পাখি, যায় ঘরে চালাইয়া চালাইল রথ লঙ্কাপতি মুহূর্তে। যেমন করে নিষাদ অর্থাৎ ব্যাধ ফাঁদে পাখি ধরে আনন্দে নিয়ে যায়, ঠিক তেমনি লঙ্কাপতি সীতাকে হরণ করে মুহূর্তে রথ চালনা করলো, সেই ঘটনা বলা হচ্ছে। তাহলে তুলনা করা হচ্ছে নিষাদের সাথে কার? যদি বলে নিষাদের সাথে কার তুলনা করা হচ্ছে? রাবণের, তাই তো? এবং পাখির সাথে সীতার, পাখির সাথে সীতার তুলনা করা হচ্ছে। তাহলে এই তুলনাগুলো মনে রাখতে হবে। দেখো, এই রূপে বিলাপিনু কেহ না শুনিল, অর্থাৎ যখন রাবণ সীতাকে নিয়ে যাচ্ছেন সেই সময় সীতা যেমন ভাবে বিলাপ করছেন, উনি যে কান্নাকাটি করছেন, সবাইকে ডাকাডাকি করছেন, সেই যে বিলাপ, কেহ না শুনিল অর্থাৎ ওখানে তো আর কেহ নেই, না লক্ষণ আছে না রাম আছে, তাহলে বনের মধ্যে আর কে আছে? কেউ তো নেই। তাহলে কার শোনার কথা বলছেন সীতা? দেখো, সীতার এই পূর্ব দুঃখ স্মরণের মধ্যে মানুষ ও প্রকৃতির সহজ সম্পর্কের কথা ব্যক্ত করা হচ্ছে। মূল রামায়ণ ও কালিদাসের জন্য শকুন্তলাতেও আমরা এই চিত্র অঙ্কিত হতে দেখেছি, যেখানে সীতা কাদেরকে বলছেন? কেহ না শুনিল আকাশ সমীর, দেখো আকাশ সমীর বারিদ ভ্রমর কোকিল, এদের সকলকে তার হরণ কাহিনী রামের কাছে শীঘ্র পৌঁছে দিতে বলছেন। এদেরকে অর্থাৎ প্রকৃতিকে
প্রকৃতির সঙ্গে মানুষের একটি সহজ সম্পর্ক আমরা এই লাইনটির মধ্যে দিয়ে দেখতে পাই। নেক্সট আসছে পুষ্পক। পুষ্পক তো আমরা জানি রাবণের যে আকাশচারী যে স্বর্ণ রথ তাকে পুষ্পক বলা হয়, তার নাম পুষ্পক। নয়নে দেখেছো সরমা পুষ্পকের গতি তুমি কি কাজ বর্ণিয়া, অর্থাৎ কেমন ভাবে পুষ্পকে তুলে তাকে পুষ্পক যা কত দ্রুত যায় সেই দ্রুত যানে তুলে তাকে নিয়ে চলে আসা হয়েছিল, সীতা সরমাকে এই কথা বলছেন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে চতুর্থ স্বর্গ। চলো আমরা কিছু প্রশ্ন দেখে নিই। এত সময় দেখি আমি শুধু একাই বলে গেলাম, তোমরা শুনলে কিনা বলো দেখি। লো সরমে কে আছে সীতার আর এ অরুর উপরে, এখানে অরুরু শব্দের অর্থ বলো। রাক্ষস। 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 একদম রাক্ষস উত্তর। নেক্সট প্রশ্ন বলো। শ্রী ভর্তৃহরি সুরি ভবভূতি শ্রীকণ্ঠ শ্রীকণ্ঠ সুরি শব্দের অর্থ। পণ্ডিত। পণ্ডিত ব্যক্তি। পণ্ডিত, পণ্ডিত বা পণ্ডিত ব্যক্তি, একদমই ঠিক, পণ্ডিত। নেক্সট, মরিবে পৌলস্ত যথোচিত শাস্তি পাইয়া, এটা অন্য অধ্যায় থেকে নেওয়া। দেখি এটা কে বলতে পারে, চেষ্টা করো দেখি কাকে পৌলস্ত বলা হয়েছে, একটু বুদ্ধি খাটালে হয়ে যাবে। রাবণ। 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 আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে রামায়ণ বা মহাভারত উভয় ক্ষেত্রেই আমরা দেখতে পাবো না ঋষিদের বয়সের কোনো ঠিক আছে, মানে শুনতে খারাপ লাগলেও না ঋষিদের বয়সের কোনো ঠিক আছে, না তাদের বিয়ের কোনো ঠিক আছে, না কার পুত্রকে কার কন্যাকে কার বাবা মা, মানে সব একেবারে হযবরল হয়ে আছে। ঠিক আছে, তো কারণ পুলস্ত ঋষির যে ব্যাপারটা, পুলস্ত ঋষি তো আমরা জানি যে সপ্তর্ষি মণ্ডলের যে 7 ঋষি তাদের মধ্যে অন্যতম একজন। হ্যাঁ, বশিষ্ঠ, মরীচি, পুলহ, পৌলস্ত আর কি। তো এখানে মেঘনাদ বধ কাব্যে রাবণকে পৌলস্ত বলছে, আবার নর্মালি মহাভারতে বা অন্যান্য হ্যাঁ, বিশ্ববা ইভেন বাল্মীকি মুনির পুত্র, রামায়ণেও আমরা দেখেছি বিশ্বস্রবা এবং নিকষার নিকষার ছেলে পুত্র। হচ্ছে রাবণ আর হুম, কি। হ্যাঁ, যিনি আর কি তাণ্ডব স্তোত্র রচনা করেছেন, তো সেক্ষেত্রে একদম। বলা হচ্ছে। তো এখানে একটু আর কি কনফিউশন হচ্ছিল বলে জিজ্ঞেস করলাম। এমনিতে মধুসূদন হয়তো মানে এটা এস্টাসি নিয়ে নিজস্বতা দেখিয়েছেন, আমার আমার হ্যাঁ, মনে হয়, মানে অ্যাজ এ স্টুডেন্ট আর কি। ঠিক আছে, চলো যেটা আছে আমরা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এটাই মনে রাখবো। ঠিক আছে, যাই হোক, আপাতত এটাই থাকছে যে পুলস্ত মুনির পুত্র হিসাবে রাবণকে পৌলস্ত বলা হচ্ছে। তারপর লাস্ট প্রশ্ন দেখো, মেঘনাদ বধ কাব্যের চতুর্থ স্বর্গের ঘটনাকাল কখন? তো দিবা দ্বীপ্রহর। বাকিরা আমি দেখতেই পাচ্ছি না। দিবা দ্বীপ্রহর। প্রথম রাত্রে। দেখো, আমরা যেটা দেখেছিলাম শুরুতে হচ্ছে অভিষেক দিয়ে শুরু হচ্ছে, যেখানে দিনের বেলা বীরবাহু মারা যাচ্ছে এবং তারপর রাত্রেবেলা হচ্ছে ওদিকে স্বর্গে মেঘনাদের মৃত্যুর জন্য প্রস্তুতি চলছে। রাত্রের মধ্যে ঘটছে এই ঘটনাগুলো। অন্যদিকে আসছে উদ্যোগে আসছে, সরি উদ্যোগ নয়, সমাগমে আসছে হলো ওদিক থেকে প্রমীলারা আসছে, এবং এই দিকে দেখা যাচ্ছে যে সারা রাত্রব্যাপী উৎসব চলছে, যে পরদিন যুদ্ধে মেঘনাদ গিয়ে সৈন্যদলকে বা শৃগাল সদৃশ্য সেই বৈরী দলকে তাড়িয়ে দেবে। তাহলে ঘটনা কোন কোন সময়ের? অবশ্যই রাত্রি, প্রথম রাত্রির ঘটনা, তাই না? বোঝা যাচ্ছে কি? কি মনে হচ্ছে? কেউ কিছু বলে না কেন? হ্যাঁ ম্যাম, বোঝা গেছে। আচ্ছা, ঠিক আছে, চলো তাহলে বুঝেছি। এই ছিল আজকের ক্লাস। চতুর্থ স্বর্গটা কমপ্লিট করালাম, আর অন্যান্য স্বর্গগুলো দেখবো যে পরবর্তী
কোনো ক্লাসে যদি নেওয়া যায় তাহলে। আর যারা আমাদের পেইড স্টুডেন্ট যারা আছো তাদের তো এই ক্লাসগুলো হবেই, ঠিক আছে? আর যারা ভর্তি হতে চাইছো এখনো বলবো যে আগামীকাল রাত 12টা পর্যন্ত লাস্ট টাইম থাকছে। তো যারা এখনো এই ফিজের মধ্যে যদি ভর্তি হতে চাও, এই অফার কিন্তু কাল পর্যন্ত থাকবে, তারপরে আর থাকবে না। তো তোমরা অবশ্যই এই ফোন নম্বরে কন্ট্যাক্ট করে নিও, কারণ এরপর কিন্তু বর্ধিত ফিস চালু হয়ে যাবে। তখন কিন্তু মানে একটা রুলস থাকে, তো তো তুমি যদি তখন বারে বারে বলো যে ম্যাম এই ফিসটা আগের আগের যে অফারটা ছিল সেই অফারটাই হলে সুবিধা হতো, তখন কিন্তু খুব অসম্ভব হয়ে যাবে সেটা করা। ঠিক আছে? তো যদি ভর্তি হতে চাও তাহলে অবশ্যই কাল রাত 12টার মধ্যে কন্ট্যাক্ট করবে। তাহলে এই ছিল আজকের ক্লাস। যদি ক্লাস ভালো লাগে বা ক্লাসটা কেমন লাগলো, ভালো লাগে সেটা তো পরের কথা, ভালো লাগুক বা খারাপ লাগুক, কেমন লাগলো তোমরা অবশ্যই ফিডব্যাক দিও। এবং আর কোন বিষয়ের ক্লাস চাইছো, যদি কোনো কিছু তোমাদের ডিমান্ড থাকে সেটাও তোমরা জানিও। হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম যে কোনো গ্রুপে তোমরা আমাদেরকে জানাতে পারো। ঠিক আছে? ভালো লেগেছে ম্যাম, ভালো। ঠিক আছে, চলো। আমি যেটা বলছি গ্রুপে জানিও, তাহলে জানালে যেটা সুবিধা হবে। হ্যাঁ, এক সেকেন্ড একটু বলি যে তাহলে যারা ক্লাস ধরো পিএসসি কিন্তু পরীক্ষা প্রচুর ছেলে মেয়ে দিচ্ছে, এবং তোমাদের গ্রুপে জানো তোমরা কত ছেলে মেয়ে আছে। যদি তোমরা ফিডব্যাক দাও, তোমাদের ফিডব্যাক দেখে হয়তো অন্যরা ক্লাস করার জন্য তাদের আগ্রহ বাড়বে। তো তোমরা গ্রুপে তোমাদের কেমন লাগলো, ভালো লাগলো কি খারাপ লাগলো সেটা তোমরা গ্রুপে জানিও। ঠিক আছে? আচ্ছা, কে কি বলছিলে বলো? কেউ কিছু বলছিলে? সর্বগুলো কি সব মুখস্থ করতে হবে? হুম, আবার বলো, বুঝলাম না। ম্যাম, হুম, বলছিলাম যে সর্বগুলো কি সব মুখস্থ করতে হবে? শ্লোকগুলো? না, হ্যাঁ, স্বর্গগুলো বলি। না, শ্লোক মুখস্থ করতে হবে না, মেঘনাদ বধ একদমই কাব্য। নয়। শব্দের অর্থগুলো পড়তে হবে। দেখো, শব্দের অর্থ মুখস্থ করা কি, শব্দের অর্থগুলো তুমি যখনই আজ একবার পড়বে, কাল একবার পড়বে, এবং 5 দিন বাদে গিয়ে আরেকবার রিভিশন দেবে, এমনিই মনে থেকে যাবে। শব্দের অর্থ তো মুখস্থ করতে হয় না। আমি জাস্ট কথার পরিপ্রেক্ষিতে বললাম যেগুলো মুখস্থ করতে হবে। ঠিক আছে? মানে মনে রাখার জন্য শব্দগুলো আচ্ছা, পড়বে, আজ একটু পড়বে, কাল একটু পড়বে, মনে থেকে যাবে। আর মেঘনাদ বধ কাব্যটা বুঝেছি। তো আসলেই গল্প। এবার তো গল্প তো আমাদের সকলেরই মনে থাকে, আর গল্পটা একটু কাব্যের ছন্দে লেখা, এই যা পার্থক্য এটাই। আর একটু কঠিন ভাষায় লেখা, যার জন্য অনেকেরই বুঝতে একটু প্রবলেম হয়। তো যখন যে ওয়ার্ড বুঝতে প্রবলেম হবে সেই ওয়ার্ড একটু ডিকশনারিতে দেখে নেবে যে এই ওয়ার্ডটা মানে কি বা কি বলা হচ্ছে। ঠিক আছে? আর এই শব্দার্থগুলো যেগুলো আমি দেখালাম, সেগুলো কিন্তু দরকার, পড়তে হবে। ওগুলো মুখস্থ করা দরকার। মানে মুখস্থ বলতে আমি বারে বারে পড়লে মনে থেকে যাবে, পরীক্ষার জন্য প্রয়োজন। দেখলে তো আমি সালের প্রশ্ন দেখালাম, সেখানে কি রকম ভাবে প্রচুর পরিমাণে শব্দার্থ আসে কিন্তু পিএসসির পরীক্ষাতে। ঠিক ম্যাম, আছে? একটা কথা বলার ছিল। হ্যাঁ, হ্যাঁ, বলো। বলছি, চতুর্থ স্বর্গ আপনি যেটা বোঝালেন সেটা তো জিস্ট বিষয়টা বুঝিয়ে দিলেন, লাইন তুলে তুলে যেটা বোঝানো সেটা কি বোঝানো হবে না? লাইন তুলে দেখো, চতুর্থ সর্গটা তো অনেকটাই বড়, বেশ অনেকগুলো পাতা। তো যদি আমি এখন মানে এই ক্লাসে যদি লাইন তুলে বোঝাতে যাই, তাহলে সেটা তো একটু চাপের হয়ে যাবে, মানে অনেকটা টাইম লেগে যাবে। দেখো এখনই তাই অলরেডি তোমাদের ক্লাস মনে হয় 1.5 ঘন্টা চলছে, 1.5 ঘন্টার কাছাকাছি চলে এসছে। তো ম্যাম, আমি অল্প অল্প করে বলছি এখন পাবলিক মানে ক্লাসে, পরবর্তীতে হ্যাঁ, এবার যেটা পরবর্তী যখন আমি চেষ্টা করব, বুঝলে, আমি চেষ্টা করব যদি যারা আমি লাইন তুলে তুলে ইউটিউবেও একটু ভিডিও করে বুঝিয়ে দিতে দিন, পারি। লাইন তুলে বুঝিয়ে দিলে। হ্যাঁ, হ্যাঁ, লাইন হ্যাঁ, তুলে বুঝিয়ে দিলে একটু সুবিধা হয়। আর অর্থগুলো অনেক ওয়ার্ড আছে একদমই অপরিচিত, সেইগুলো বুঝতে সুবিধা হয় তাহলে। ঠিক আছে। আচ্ছা, আমি চেষ্টা করব যদি আমি লাইন তুলে বুঝিয়ে তোমাদের আমি ভিডিও করে দিতে পারি, ইউটিউবে দিয়ে দিতে পারি, তো সেটাও আমি চেষ্টা করব দেওয়ার জন্য। ঠিক আছে? আর যদি ক্লাস নিতে পারি তো ঠিক আছে। আর এমনি তো অন্যান্য যে স্বর্গগুলো, যে অন্যান্য যা ইয়েগুলো আছে, আমাদের পে স্টুডেন্টরাও অনেকেও আছে ক্লাসে, তো সেগুলো ওদের তো ক্লাস হচ্ছেই। আহ আর নোটস তাহলে দেখি থেকেও তো বুঝতে তুলেছি পারবো অনেকটা, না। সেগুলো তো তোমরা পেয়েই যাবে। যাই হোক, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, কারোর একটা সাউন্ড হচ্ছে। হ্যাঁ, আমি বলছিলাম যে হ্যাঁ, 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 বলো। বলছি এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কি দেওয়া আছে গ্রুপে? আমি তো পাইনি, না পরে দিতে পারবেন?
না না গ্রুপে দেওয়া নেই। ও তো ওইগুলো কি মানে আমাদের এখানে ক্লাসে দেওয়া হবে না কিভাবে আমি বুঝলাম না, মানে আজ তো কয়েকটা দেওয়া হলো, আমি বলছি পুরো সালের প্রশ্নগুলো। সেগুলো আস্তে আস্তে অ্যাপে দেওয়া হবে, ঠিক আছে? তুমি হ্যাঁ হ্যাঁ অ্যাপে দেওয়া হবে। অ্যাপ ইনস্টল করা আছে তো? তুমি কি আমাদের কে বলছো একটু যদি বলো। ও আমি সুমন দিদি, ও আমি কোর্স নিয়েছি। আচ্ছা আচ্ছা সুমন বলছো, অ্যাপে দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ তোমাদের প্রিভিয়াস ইয়ার সমস্ত কিছু প্র্যাকটিস করানো হবে, চাপ নেই। আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আর কেউ কিছু বলবে? ঠিক আছে চলো তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত থাক। তোমরা যেটা বলেছো আমি দেখবো যদি ইউটিউবে ভিডিও করে দেওয়া যায়। আর গ্রুপগুলো ফলো করো, যদি কোনো নোটিফিকেশন যে কোনো ম্যাম নোটিফিকেশন রেকর্ড ক্লাস। গুলো তো ক্লাসটা রেকর্ড হ্যাঁ ক্লাসটা রেকর্ড হয়েছে, ক্লাস মাঝে লাস্ট দেখলে তো একটু জাস্ট কোনো একটা প্রবলেম হয়েছিল, আমি দেখে নেবো ওই জায়গাটাতে কি হয়েছে। আশা করছি পুরোটাই রেকর্ড হয়েছে, ঠিক আছে? হয়তো মাঝে হয়তো 2 মিনিট কি 3 মিনিট হয়তো একটু ডিস্টার্ব হতে পারে, বাদ বাকি রেকর্ড হয়েছে। রেকর্ড দিয়ে দেবো ইউটিউবটা দেখবে, ইউটিউবে দিয়ে দেবো, দিয়ে গ্রুপে লিংক দিয়ে দেবো, গ্রুপ থেকে দেখে নিও বা ইউটিউবে গিয়ে দেখে নিও, ঠিক আছে? ঠিক আছে চলো তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত থাক। গুড নাইট সকলকে। হ্যাঁ গুড নাইট ম্যাম। হুম গুড নাইট। হুম।